দুই পক্ষ যুদ্ধ করলেও সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে সারা পৃথিবীর মানুষের, প্রত্যেকটা দেশের অর্থনীতি এফেক্ট করছে এবং ইনোসেন্ট মানুষগুলো মারা যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে একটা আমি পজিটিভ দিক দেখি যে ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র তারা অ্যাটলিস্ট একটা নেগোসিয়েশনে বসতে রাজি হয়েছে। তো সেটার থেকে বোঝা যায় যে তারাও চাচ্ছে যে যুদ্ধ বিরতি হোক বা যুদ্ধ বন্ধ হোক। তো আমরা ইতিমধ্যে বাংলাদেশ সরকার থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা স্টেটমেন্ট আমরা করেছি যে আমরা সাধুবাদ জানাই এই ধরনের একটা ইনিশিয়েটিভকে, একটা যারা পাকিস্তান সহ অন্য দেশগুলো যারা ইনিশিয়েটিভ নিয়েছে তাদের এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু একই সাথে আমরা চাই যে সংশ্লিষ্ট দেশগুলো যারা এখানে স্টেক হোল্ডার মেনলি তারা আলোচনার টেবিলে বসুক, একটা সমাধান আসুক। এই আলোচনা চলছে, কিন্তু এই মুহূর্তে কোনো স্টেটমেন্ট বা কোনো আমাদের করা ঠিক হবে না। আলোচনা চলছে, আমরা চাই যে আলোচনাটা আরও বেগবান হোক এবং একটা রেজলিউশন এখান থেকে আসুক। যদি না আসে তাহলে তো আমি মনে করি যে অবস্থা আরও অবনতির দিকে যেতে পারে সারা পৃথিবীতেই। প্রত্যেকটা দেশই এখানে এফেক্টেড হবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সব রকমভাবে। তো সেটা তো আমরা কোনোভাবেই চাই না। বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমরা ইতিমধ্যে 8 জন নাগরিককে আমরা হারিয়েছি। শেষ পর্যন্ত আমরা লেবাননে আমাদের একজন নারী কর্মী নিহত হয়েছে, সেটা অত্যন্ত দুঃখজনক। প্রথম একজন নারী নিহত হলো এই যুদ্ধে। তো আমরা তো অবশ্যই চাই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যাতে আমাদের জ্বালানির কোনো স্বল্পতা না হয়, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না হয়, সেই দিক থেকে কিন্তু সরকার সচেষ্ট আছে। সরকার আগের থেকে সোর্সিং জ্বালানি মন্ত্রণালয় করছে, সরকার করছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, ওনার নেতৃত্বে ইতিমধ্যে অনেক সোর্সিং কিন্তু করা হয়েছে যাতে জ্বালানি সরবরাহ আমাদের থাকে এবং তেলের দাম এবং অন্যান্য দ্রব্যের দাম যেন আমাদের সহনীয় পর্যায়ে থাকে। সেই জায়গাতে কিন্তু সরকার সচেষ্ট আছে এবং আপনারা দেখবেন যে পৃথিবীর সব দেশে জ্বালানির দাম বেড়েছে, পৃথিবীর সব দেশে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। সেই জায়গাটা থেকে চিন্তা করলে বাংলাদেশের কিন্তু এখনও সেরকম কোনো কিছুই। আমরা চাচ্ছি বাংলাদেশের জনগণকে একটা স্বস্তির জায়গায় রাখতে, বাংলাদেশের জনগণ যাতে ভালো থাকে সেটা রাখতে। একই সাথে ভবিষ্যতে এই যুদ্ধের কারণে ভবিষ্যতে আমাদের কি ফেস করতে হতে পারে বাস্তবতা নিরিখে আমাদের সেই প্ল্যানিংটাও কিন্তু সরকার করছে। আপা, একটা প্রশ্ন হচ্ছে যে জ্বালানির সংকট হবে না, এটা প্রথম থেকে আপনিও বলছেন, জ্বালানি মন্ত্রীও বলছেন, কিন্তু তারপরেও আমরা দেখছি যে মানুষের ভোগান্তি কমছে না। আপনার কি মনে হয় যে এ বিষয়ে আরও বেশি মেসেজিং যে আমাদের আছে বা অন দ্য ওয়েতে আছে, আমরা ব্যবস্থা করছি, সরকারিভাবে প্রচারণাটাকে আপা একটু বেশি মেসেজিং হয়তো আমাদের তথ্য মন্ত্রণালয়কেও বলা হয়েছে যে এই ব্যাপারে আরও বেশি জোরালো মেসেজিং করতে, ওনারা হয়তো একটু উদ্যোগ নিয়েছেন। এবং এখানে দেখুন, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু ফ্যাসিলিটেট করতে পারে, আমরা সাহায্য করতে পারি জ্বালানি মন্ত্রণালয়কে এবং সেটা আমরা করার চেষ্টা করছি। জ্বালানি মন্ত্রণালয়ের কাজটা মেনলি যে এই সোর্সিংটা করা এবং সেটা কিন্তু প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এটা হচ্ছে। জ্বালানি মন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী এই কাজগুলো করছেন এবং মেসেজিংটা আরও বেশি বাড়ানোর দরকার, সেটা আমরা সচেষ্ট থাকবো অবশ্যই। কিন্তু দেখুন, যারা বলছে জ্বালানির অভাব, যখন আমরা পাম্পের মালিকদের সাথে কথা বলা হয় বা তখন কিন্তু দেখা যাচ্ছে যে জ্বালানি আছে, তেল আছে, কিন্তু দেখা যাচ্ছে মানে চাহিদাটা বেড়ে গেছে এবং চাহিদা বাড়ার কারণ হচ্ছে যে একটা মানুষ ভয় পাচ্ছে যে হয়তো অভাব হতে পারে, তেল না থাকতে পারে, সেই ইয়েটা থেকে তারা নিচ্ছে। কিন্তু সেইটাই আমাদের মেসেজিংটা আমরা করার চেষ্টা করছি যে যাতে মানুষকে একটা স্বস্তি দেওয়া যে না, জ্বালানির কোনো সংকট নেই, কিন্তু সোর্সিংও কিন্তু আমাদের আগামী 3 থেকে 4 মাসের সোর্সিং যাতে আমাদের জ্বালানি তেল মজুদ থাকে সেই ব্যাপারে আমার কাছে যতটুকু তথ্য আছে যে জ্বালানি মন্ত্রণালয় সেই লক্ষ্যে কাজ করছে। প্রণালী থেকে যে জয়যাত্রা আটকে ছিল, সেটার কি অবস্থা শেষ পর্যন্ত? ইরান আমাদেরকে আশ্বস্ত করেছে যে হরমুজ প্রণালীতে যদি কোনো বাংলাদেশের কোনো জাহাজ আটকে থাকে সেটা তারা
ছেড়ে দিবে। এখন যেটা আমরা শুনতে পেরেছি যে অনেক যেহেতু অনেক দিন যায়নি, অনেক জাহাজই ওখানে আটকা পড়ে আছে, বিভিন্ন দেশের জাহাজ ওখানে আছে, তো তারা পর্যায়ক্রমে এটা ছেড়ে দিবে এবং জ্বালানি মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগে আছে। এবং আমার কাছে যেটুকু তথ্য যে ইরান আশ্বস্ত করেছে আমাদেরকে যে আমাদের কোনো জাহাজ ওখানে আটকা থাকবে না। প্রতিমন্ত্রী, লেবাননে যে আমাদের যে নারী মারা গেছেন তার লাশ আনার বিষয়ে বলবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে এই আলোচনা যখন চলছে যুদ্ধ, তারপরে লেবাননে কিন্তু ইসরায়েলি আক্রমণ থেমে নেই, সেখানে মাঝে মাঝে আক্রমণ হচ্ছে। তো ওখানে আমাদের যারা লোকজন রয়েছেন তাদের বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে, তাদেরকে ফেরত আনা অথবা তাদেরকে নিরাপদ রাখা? এটা অত্যন্ত দুঃখজনক। লেবাননে আমাদের ইভেন আমাদের মিশনে যারা কর্মরত আছে তারাও ঝুঁকির মধ্যে আছে। তাদেরকে রিলোকেট করা হয়েছে অন্য জায়গায় যাতে তারা আপাতত নিরাপদে থাকতে পারে। আমাদের বাংলাদেশিরা আমরা যত শুনেছি এখন পর্যন্ত নিরাপদে আছে। যেই নারীটি নিহত হয়েছে দুর্ভাগ্যজনকভাবে ওর ডেড বডিটা আমরা আনার চেষ্টা করছি, কিন্তু সময় লাগবে, কারণ যেহেতু যুদ্ধাবস্থা চলছে ওখানে এখন কোনো পথ নাই যে আমরা আনতে পারবো, সময় লাগবে আমাদের আনতে। সেই কাজটা আমরা করছি। লেবাননের সাথে আমাদের যোগাযোগ রয়েছে, আমাদের মিশন লেবাননের সরকারের সাথে যোগাযোগ করছে এবং কীভাবে এটা আনা যায় এটা হয়তো সময় লাগবে। আমাদের যে খুব তাড়াতাড়ি আমরা আনতে পারবো তা না, কিন্তু আমরা যে কজন ওখানে নিহত হয়েছে 5 জনকে আমরা ইতিমধ্যে ফেরত আনতে পেরেছি। একজনকে ওখানেই আমাদের দাফন করতে হয়েছে কারণ ওখানে অবস্থা ছিল না তার, যেভাবে সে নিহত হয়েছে তার ডেড বডি ফেরত আনার। এবং আরেকজনের বাকি আছে আনার, সেটাও আমরা হয়তো চেষ্টা করছি আনার, সেটা চলে আসবে। কিন্তু এখন আমরা আজকে তথ্য হচ্ছে যে আমরা কখন এই মেয়েটার ডেড বডি আমরা আনতে পারবো সেটা এখনো আমরা বলতে পারছি না, কিন্তু আমরা কাজ চালাচ্ছি যাতে তাড়াতাড়ি আনা যায়। অবশ্যই সেটা তো আমরা সচেষ্ট আছি। যেই রুটগুলো আমাদের চলমান আছে, আমাদের ফ্লাইট যাতায়াত চলছে, সেই রুটগুলোতে আমরা ব্যবহার করে আমাদের বাংলাদেশ বিমান হোক বা অন্য কোনো ফ্লাইটে হোক যারা আসতে চাচ্ছে তাদেরকে আমরা ফেরত নিয়ে আসার চেষ্টা করছি। এবং যেটা বাস্তবতা হচ্ছে যে অনেকেই কিন্তু তাদের চাকরির তাগিদে বা কর্মক্ষেত্রের কারণে আসতে চাচ্ছে না, তারা থাকতে চাচ্ছে, কিন্তু যারা মনে করছে এটা নিরাপদ না, তারা ফেরত আসতে চায়, অবশ্যই তাদেরকে আমরা ফেরত নিয়ে আসবো।